আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সহজ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আবুল কালাম আজাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের ব্যবহারে তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন কাজ করে, আর প্রিপজিশনের ব্যবহারটা যারা সুন্দরভাবে করতে পারে ইংরেজিটা তাদের কাছে সহজ হয়ে আসে। তো বন্ধুরা, এই ইম্পর্টেন্ট যে টপিকস, এই প্রিপজিশনে যাদের সমস্যা আছে তারা যদি সুন্দরভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে প্রিপজিশনের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখো, প্রিপজিশন মূলত ব্যবহার হয় অর্থ অনুসারে, অর্থাৎ একটা প্রিপজিশনের যে অর্থগুলা, মেন অর্থগুলা তোমরা যে কোনো গাইডে পাবা। যেমন অন মানে উপরে, ইন মানে মধ্যে, অফ মানে র এর, এট মানে তে বা এতে, টু মানে দিকে বা প্রতি, ফ্রম মানে হতে, এইভাবে ফর মানে জন্য, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে, সুন্দরভাবে টানা এই প্রিপজিশনগুলোর অর্থ প্রাথমিকভাবে তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো এরপরে দেখো, প্রিপজিশনগুলোর অর্থ মুখস্থ করার পরেও কিছু বিষয়ে কনফিউশন থেকে যায়। তো সেই কনফিউজিং বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা চলো মূল আলোচনায় যাই। তোমরা একটুখানি খেয়াল করো, আমি এখানে কয়েকটা রুলস লিখছি, এইগুলা দেখো। যেমন সময়ের পূর্বে যে বিষয়গুলো নিয়ে আমাদের কনফিউশন থাকে, সময়ের পূর্বে অ্যাট বসে, অন বসে, ইন বসে, ফর বসে, সিন্স বসে, উইদিন বসে, বাই বসে। তাহলে এক সময়ের পূর্বেই এতগুলা প্রিপজিশন ব্যবহার করা যায়। তো আমাদের ভিতরে কনফিউশন কাজ করে আমরা কোথায় কোনটা বসাবো। তো বন্ধুরা দেখে নাও খুব সুন্দরভাবে, সহজভাবে। আশা করি এরপরে তোমাদের সময়ের পূর্বে প্রিপজিশন বসাতে আর কোনো সমস্যা হবে না। তো দেখো, সময়ের পূর্বে অ্যাট কখন বসে। প্রথম যেটা, সময়ের পূর্বে অ্যাট বসে নির্দিষ্ট সময়, অর্থাৎ ঘড়ি দেখার যে সময়, আমরা ঘড়ি দেখে যে সময়গুলা বলে থাকি, সেই সময় যদি থাকে তাহলে তার পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখো, হি কেম হেয়ার ড্যাশ 2:30 PM, অর্থাৎ সে 2:30টার সময় এখানে এসেছিল। তাহলে এই যে সময়টা, এই সময়টা কি বলা হচ্ছে, একদম ঘড়ি দেখার যে সময়। তাহলে এই সময়ের পূর্বে কি ব্যবহার করতে হবে, অ্যাট। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অন কখন বসে। অন বসে দিন বা তারিখ থাকলে, অর্থাৎ ক্ষুদ্র পরিসরে অ্যাট, তার থেকে একটু বড় যখন দিন বা তারিখ উল্লেখ থাকে তার পূর্বে অন ব্যবহার করতে হয়। যেমন এখানে যদি 2:30 PM না থেকে সানডে থাকতো, যে হি কেম হেয়ার ড্যাশ সানডে, তাহলে আমরা তখন কি ব্যবহার করতাম, যেহেতু এটা একটা দিনের নাম সেখানে কি বসবে, অন। বা 5 মে, এটাও একটা তারিখের নাম, তাহলে এখানেও কি বসবে, অন। অর্থাৎ যদি নির্দিষ্ট ঘড়ির সময় থাকে তাহলে অ্যাট, আর দিন বা তারিখ থাকলে সেক্ষেত্রে কি ব্যবহার করতে হয়, অন ব্যবহার করতে হয়। তো আসো দেখি ইন কখন বসে। ইন বসে আরো একটু বড় পরিসর, যদি মাস থাকে, কোনো ঋতু থাকে, অথবা বছর উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে ইন ব্যবহার করতে হয়। যেমন এই জায়গাটায় যদি ব্যবহার করা হতো হি কেম হেয়ার ড্যাশ মে, অর্থাৎ সে মে মাসে এখানে এসেছিল, তখন কি ব্যবহার করতে হবে, তখন অ্যাট বসবে না, অনও বসবে না, ইন ব্যবহার করতে হবে। একইভাবে যদি সামার থাকে তাহলে ইন সামার, যদি বছর থাকে ইন বছর, অর্থাৎ ইন 2005, যে কোনো একটা বছর। অর্থাৎ সুন্দরভাবে বুঝে নাও, একদম ক্ষুদ্র পরিসরে অ্যাট, দিন বা তারিখ থাকলে অন, বছর মাস ঋতু এর পরিবর্তে পূর্বে ইন বসে। তাহলে এরপরে দেখি ফর এবং সিন্স কখন বসে। তোমরা জানো টেন্স যারা করছো, টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। ওই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক অথবা ফিউচার হোক, এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সময়, এই সময়ের পূর্বে ফর এবং সিন্স ব্যবহার করতে হয়। তাহলে এই সময়টা আবার দুই ধরনের, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। মানে একটা কাজ কতক্ষণ ধরে চলেছে সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, আর একটা কাজ কখন শুরু হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তো পিরিয়ড অফ টাইম থাকলে ফর বসে, আর পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স বসে। দুইটা উদাহরণ দেখে নাও। যেমন আই হ্যাভ বিন রিডিং হেয়ার 4 ইয়ার্স, আমি এখানে 4 বছর ধরে পড়ছি, তাহলে আমার পড়াটা কত দিন ধরে চলছে বোঝাচ্ছে, এখানে কি বসবে, ফর। আবার যদি এই 4 ইয়ার্স না থেকে দেওয়া থাকতো যে 2016, যে আমি 2016 সাল থেকে এখানে পড়ছি, তার মানে আমার পড়াটা শুরু হয়েছে কখন, ওই 2016 সাল থেকে। একটা কাজ কখন থেকে শুরু হয় থাকলে সেখানে সিন্স ব্যবহার করতে হয়। তাহলে এখানে যদি 2016 থাকতো তাহলে আমরা কি ব্যবহার করতাম, সিন্স। অর্থাৎ ফর এবং সিন্স বসবে শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে। আর দুইটা বাকি আছে, সেটা হচ্ছে উইদিন বা বাই। এই দুইটা ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো কাজ শেষ করবা, অর্থাৎ ভবিষ্যৎ টেন্স প্রকাশ করতে। যেমন এখানে একটা উদাহরণ দেখো, আই উইল ফিনিশড মাই ওয়ার্ক, এখানে তুমি উইদিন ব্যবহার করতে পারো অথবা বাই ব্যবহার করতে পারো, যে উইদিন 3 মান্থস, আমি 3 মাসের মধ্যে আমার এই কাজটা শেষ করব, অথবা বাই 3 মান্থস। তো বন্ধুরা আশা করি তোমরা সময়ের ব্যাপারে কোন সময় কোন প্রিপজিশনটা ব্যবহার করতে হয় সেটা বুঝতে পারছো। এবার দ্বিতীয়
তৃতীয়টায় আসো, আরো কিছু কনফিউশন কাজ করে। যেমন উপরে অর্থে, উপরে অর্থে কি কি আছে? উপরে অর্থে অন আছে, ওভার আছে, অ্যাবোভ আছে, আপন আছে, আপ আছে, সবগুলা প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে। তাহলে এখন কোন অবস্থায় কোনটা ব্যবহার করতে হবে সুন্দরভাবে আজকে বুঝে নাও। অন কখন বসে? যখন কোনো কিছুর উপর লেগে থাকা অবস্থা বোঝায়। যেমন মনে করো চুল কি অবস্থায় আছে? মাথার সাথে লেগে আছে। আমি একটা ক্যাপ পরলাম, ক্যাপটা মাথার উপর লেগে আছে। অথবা আমি একটা ফোন রাখলাম টেবিলের উপর, তখন টেবিলের উপর কি হচ্ছে? ফোনটা লেগে আছে। এই লেগে থাকা অবস্থা প্রকাশ করলে সেই সময় অন ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে ওভার বা অ্যাভব, তোমরা অর্থটা সুন্দর করে পড়ে রাখলে ব্যবহারটা বুঝতে পারবা। ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে। ওভার হচ্ছে উড়ন্ত অবস্থা প্রকাশ করে, অর্থাৎ একটা কিছু উপর দিয়ে চলে যাবে বোঝাবে, এটা স্থির থাকবে না। আর অ্যাবভ হচ্ছে যদি স্থির অবস্থায় উপরে কোনো কিছু থাকে। যেমন আমি যদি বলি ফ্যানটা মাথার উপরে, আচ্ছা সেটা কি আমার মাথার উপর লেগে আছে? না, লেগে নেই। এটাও উপরে অর্থই প্রকাশ করছে, কিন্তু এটা কি হচ্ছে? উপরে একটা ঝুলন্ত স্থির অবস্থায় রয়েছে। আমি যদি আকাশের কথা বলি, দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, না অ্যাবভ আওয়ার হেড, না অন আওয়ার হেড? আকাশটা তো আমার মাথার উপরে লেগে নেই, সেটা উপরে আসছে স্থির অবস্থায়, তাহলে দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। একইভাবে যদি বলা হয় যে একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, সে আমার মাথার উপরে লেগেও নেই, আবার মাথার উপরে কি নেই? স্থির অবস্থায়ও নেই, সেটা উড়ন্ত অবস্থায় চলে যাচ্ছে, এই ক্ষেত্রগুলোতে ওভার ব্যবহার করতে হয়। একইভাবে বলতে পারি দ্য বয় ইজ জাম্প ওভার দ্য ওয়াল, মানে একটা ওয়ালের উপর দিয়ে বালকটা কি করলো? ঝাঁপ দিল। তোমরা এখানে উদাহরণটা দেখো, আমি বলছি দ্য ক্যাপ ইজ ড্যাশ মাই হেড। তো এই যে একটা ক্যাপ মাথার উপরে কি অবস্থায় থাকে? মাথার অবস্থা অবশ্যই কি থাকে? লেগে থাকে। তাহলে আমরা এখানে ব্যবহার করব অন মাই হেড। দ্য বার্ড ইজ ফ্লাই ড্যাশ মাই হেড, পাখি মাথার উপর দিয়ে কি করে? উড়ে যায়। তো এটা কি মাথার উপরে লেগে থাকে না এমনি উড়ন্ত অবস্থায় থাকে? তাহলে এখানে কি ব্যবহার হবে? ওভার ব্যবহার করতে হবে, ওভার মাই হেড। একইভাবে দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড, পাখাটি মাথার উপরে। তো এই উপরে বলতে কি ব্যবহার করতে হবে? এখানে অন বা ওভার ব্যবহার করা যাবে না, অ্যাবভ ব্যবহার করতে হবে। তাহলে আশা করি এই তিনটা বুঝতে পারছো। আর আপন বা আপ কেমন? মনে করো একটা বিড়াল বসে আছে, সে হঠাৎ করে ঝাঁপ দিয়ে টেবিলের উপরে উঠলো, তাহলে এই উপরটা আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আপন ব্যবহার করতে পারি, এখানে আমরা আপ ব্যবহার করতে পারি। আমরা বলি কি স্ট্যান্ড আপ, অর্থাৎ আমি একটা অবস্থায় ছিলাম সেখান থেকে উপরে উঠে দাঁড়াচ্ছি। আবার আমার মনে করো একটা সিরিয়ালে আমি নিচে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে উপরে উঠছি। তো এই উপরগুলা বোঝানোর জন্য আপন বা আপ ব্যবহার করতে হয়। তো বন্ধুরা এরপরে দেখো দিকে বোঝাতে টু এবং টুয়ার্ডস দুইটা প্রিপোজিশনের অর্থই হচ্ছে দিকে। তো এর ভিতরে পার্থক্য আছে, একটা পার্থক্যগুলো আমাদের সুন্দর করে বুঝতে হবে। টু বলতে দেখুন, দেখো আমি এখানে লিখছি হি গোস টু সিটি, আমরা এখানে ব্যবহার করতে পারি হি গোস টুয়ার্ডস সিটি। তাহলে এর ভিতরে মূলত পার্থক্যটা কি হবে সুন্দরভাবে বুঝে নাও। দেখো আমাদের আমরা যখন টু ব্যবহার করি, যে আমি স্কুলে যাচ্ছি, এর অর্থ কি? স্কুলটা আমার শেষ সীমানা, আমি ওখানে যে থেমে যাবো, ওর ওই পাশে যাব না। আর টুয়ার্ডস কখন ব্যবহার করা হয়? টুয়ার্ডস মানে দেখো আমাদের এখানে অনেকগুলো দিক আছে, হয়তো আমার এখান থেকে একদিকে স্কুল রয়েছে, একদিকে বাজার রয়েছে, একদিকে খেলার মাঠ রয়েছে, এভাবে বিভিন্ন দিক আছে, আমার চারদিকে অনেক কিছু আছে। তো কেউ আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম আমি বাজারের দিকে যাচ্ছি। তার মানে আমি বাজারেই যাচ্ছি এমন না, এখান থেকে বাজারের দিকে যাচ্ছি। আমি বাজারের আগেও থেমে যেতে পারি, বাজার পার হয়েও চলে যেতে পারি। তো এই অবস্থা যদি প্রকাশ করতে চাও তাহলে টুয়ার্ডস ব্যবহার করতে হবে, যে আমি ওই দিকে যাচ্ছি, ওইখানে না। আর যদি আমি এই দিকের কোনো একটা নির্দিষ্ট স্থানে যাচ্ছি বোঝাই, যেমন আমি বাজারেই যাচ্ছি, তাহলে টু ব্যবহার করতে হবে, যে আই গো টু সিটি। তো বন্ধুরা আশা করি এটাও বুঝতে পারছো। একইভাবে দেখো মধ্যে বোঝাতে ইন, ইনটু, থ্রো বা অ্যাক্রস ব্যবহার করা হয়। তো ইন কখন বসে? যেমন এখানে একটা বক্স আঁকিয়ে রাখছি দেখো, এখন মনে করো এটা একটা খেলার মাঠ, কিছু মানুষ এই মাঠের মধ্যেই আছে, তাহলে আমরা তখন কি ব্যবহার করব? ইন, যে দে আর ইন দ্য ফিল্ড, তারা হচ্ছে কোথায় রয়েছে? ফিল্ডের মধ্যে। আর যদি কেউ বাইরে ছিল, বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, তো দেখো মনে করো কিছু মানুষ হাঁটতে হাঁটতে যে তারা কি করছে? মাঠের ভিতরে প্রবেশ করছে। সাম পিপল ইন্টার ইন দ্য রুম হবে, ইন দ্য ফিল্ড হবে না, কি হবে? ইনটু দ্য ফিল্ড, অর্থাৎ বাইরে ছিল, বাইরে থেকে সে কি করছে? একটা গতি নিয়ে ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে এই জায়গাটাই থেমে যাবে। তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? ইনটু, বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে। আর যদি এমন হয় মনে করো আমরা মাঠের ভিতর দিয়ে হেঁটে গেলাম, আচ্ছা এই জায়গাটার পার্থক্যটা সুন্দর করে দেখো। ইন বলতে কেমন হচ্ছে? যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, মাঠের মধ্য দিয়ে হেঁটে চলে গেলাম, তাহলে এই জায়গাটায় আমরা থ্রো বা অ্যাক্রস ব্যবহার করতে পারি। অর্থাৎ বিষয়টা সুন্দরভাবে আরেকবার বুঝে নাও, থ্রো অথবা অ্যাক্রস।
বিষয়টা সুন্দরভাবে বুঝে নাও। কেউ মাঠের মধ্যেই আছে বোঝাতে ইন ব্যবহার হয়, যে ওই জায়গাটায় সে কেউ কেউ ঘরের মধ্যে আছে, মাঠের মধ্যে আছে, কোনো একটা জায়গার তার মধ্যেই সে অবস্থান করেছে বোঝাতে ইন ব্যবহার করা হয়। আর যদি কেউ বাইরে থেকে তার মধ্যে প্রবেশ করে থেমে যায়, অর্থাৎ কেউ রুমের ভিতরে প্রবেশ করলো, তার মানে কি সেখানে থেমে গেল, তাহলে সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হয়, সে বাইরে থেকে ভিতরে ঢুকলো। আর যদি কেউ দেখা যাচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাচ্ছে, সে থামছে না, যেমন আমি মাঠের মধ্য দিয়ে হেঁটে গেলাম, তার মানে কি আমি মাঠের ভিতর দিয়ে চলে যাচ্ছি, আমি ওখানে থামছি না, ওটা আমার শেষ সীমানা না, তখন থ্রো, ওই ওয়াকিং থ্রো দ্য মাঠ, আমরা মাঠের ভিতর দিয়ে হেঁটে গেলাম। তো এর ছাড়াও ভাগ করে দেওয়ার অর্থে মধ্যে ব্যবহার হয়, যেমন দুই জনের মধ্যে যদি কোনো কিছু ভাগ করে দেওয়া হয়, এখানেও কিন্তু অর্থ একই আসছে, যে মধ্যে হি ডিভাইডেড দ্য ওয়ার্ক ড্যাশ টু বয়েজ, যে সে কাজটা দুইজনের মধ্যে ভাগ করে দিল। তো এই মধ্যে বোঝাতে কিন্তু ইনটু বা থ্রো ব্যবহার হয় না, এই ভাগ করে দেওয়া অর্থে বিটুইন বা এমং ব্যবহার করতে হয়। বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে যদি ভাগ করা হয় তাহলে বিটুইন, তাহলে হি ডিভাইডেড দ্য ওয়ার্ক বিটুইন টু বয়েজ, সে কাজটা দুইজন বালকের মধ্যে ভাগ করে দিয়েছিল। আবার যদি এটা দুইয়ের অধিক হয় সেক্ষেত্রে এমং ব্যবহার করতে হয়, হি ডিভাইডেড দ্য ওয়ার্ক এমং অল বয়েজ, সে সব বালক বালিকার ভিতরে কাজগুলো ভাগ করে দিয়েছিল। তো বন্ধুরা, আশা করি তোমাদের প্রিপজিশনের এই যে ব্যবহার নিয়ে যে কনফিউশনগুলো কিছুটা হলেও সেটা ক্লিয়ার হয়েছে। আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তবে একটা বিষয় বলতেই হয়, যে প্রিপজিশনে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এই দুইটা চর্চা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তোমাকে গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আর এটা চর্চা করার ক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে, দেখো আমাদের যে কোনো ক্ষেত্রে তো তোমরা যারা ছোট আছো, তোমাদের এক সময় না এক সময় অ্যাডমিশন দিতেই হবে, যদি একটা ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো, একটা পিসি দাস কিনে নাও। যে কোনো কোচিং বলো, যে কোনো জায়গা বলো, চাকরির পরীক্ষা বলো, সব জায়গায় পিসি দাসের এই বইটা থেকে চর্চা করা হয়। তোমরা ছোটবেলা থেকেই গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটা পিসি দাস বই কিনে নাও, এবং সেখান থেকে এখন থেকেই চর্চা করতে থাকো, প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকো, একটা সময় এগুলা সব তোমাদের আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, আর কেমন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং যারা নতুন আসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এই আহ্বান রেখে আজকে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।